ভদ্র মানুষটা কে সেক্স করতে পারলো, কে সেক্স করতে পারলো না, সারাদিন ওই সেক্সের মধ্যে ডুবে থাকে না আপা? কয় ব্যাটারে নিয়ে ঘুমান রাতের বেলা। এবার টনি লাইভের মধ্যে এসে ক্ষমা চাইলেন। আমি সরি ভাই, আমি সরি, এবং আমি আপনাকে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না, সেটার জন্য আমি দুঃখিত। এই জিনিসটা এখানেই শেষ হোক। আসলে বিষয়টা কিন্তু ভয় পেয়ে ক্ষমাটা চাননি। আমি ভয় পাওয়ার মেয়ে না, ভয় আমাকে ভয় পায়। এই ঘটনার শুরু কোথা থেকে? স্ট্যাটাসটা ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট। শুধুমাত্র এই কথার কারণে কিন্তু নয়, আরো কিছু বলেছিলেন। এবার যেটা হয়েছে, আমার হাজবেন্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে। আল্লাহ বিচার করছে মানে কি? আমার হাজবেন্ড মারা গেছে, এটা আমাকে আল্লাহ বিচার করছে? তুমি আমার সাথে টক শোতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে আর এটা আল্লাহ বিচার করছে? এটা কোনো মানুষের কথা হইতে পারে? আমরা তো শত্রুর এরকম চাই না। হ্যাঁ, যখনই তার স্বামীকে এই ধরনের কথাগুলো বলছিলেন তখনই টনি কিন্তু ক্ষেপে গেলেন। আমার পুরনো ঘাতে আঘাত মারতেন। পুরনো ঘাটা কি জানেন? আমার জামাই। দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকিন্নি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে। এক পর্যায়ে তার লাইভের মধ্যে কবিরের বিষয়টাও চলে আসে। ব্লগার কবিরের যে মারা যাওয়া, ওটার জন্য মামলা করার জন্য রেডি আছে। ইউ আন্ডারস্ট্যান্ড আপা? হত্যা মামলা আর এইদিকে প্রতারণার মামলা। কবির দুনিয়া থেকে চলে যাওয়ার পিছনে হত্যা মামলাও হতে পারে বারিশা হকের বিরুদ্ধে। আমি আরেকটা কথা বলে রাখি, এই মেয়েটার ক্যারিয়ার যে নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী তার জামাই। আপনারা অনেকেই জানেন না বারিশা হকের পিছনে হঠাৎ করে টনি কেন লেগে গেল। আর গালি জানে না এত সুশীল সাজেন কেন। বারিশা হকের হাজবেন্ড আলবি ভাই একটি পোস্ট করেছিল। স্ট্যাটাসটা ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না। হ্যাঁ, এই কারণেই টনি আপু মনের মধ্যে অনেক কষ্ট পায়, তবে তখন কিছু বলে নাই। এবং স্বামী যখন দুনিয়া থেকে চলে গেল তখন আবার তারা নাকি বলল আল্লাহ বিচার করছে মানে কি? আমার হাজবেন্ড মারা গেছে, এটা আমাকে আল্লাহ বিচার করছে? তুমি আমার সাথে টক শোতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে আর এটা আল্লাহ বিচার করছে? এটা কোনো মানুষের কথা হইতে পারে? আসলে ভাই এটা কি কোনো ধরনের কথা? এগুলো কি কে বলতে পারে? কখন কে দুনিয়া থেকে চলে যায় সেটা কেউ বলতে পারে না। যেখানে যে আমার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই। আজকের এই ভিডিওর শেষে আপনাদের জন্য এমন কিছু তথ্য থাকবে যেটা শুনলে আপনারা অনেকে অবাক হয়ে যাবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। আমার হাজবেন্ড সেক্স করতে পারে কি পারে না সেটা কি আমাকে ক্যামেরায় এসে দেখাইতে হবে? এখন কার জামাই কার বউকে খুশি করতে পারছে নাকি পারছে না সেইগুলো নিয়ে কারো মাথা ঘামাঘামির কোনো দরকার নেই। আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে। কথায় যুক্তি আছে। শুনেন, কিছু মানুষ থাকে খুঁচাবে, খুঁচায়া আগুন জ্বালাই দিবে, আগুন জ্বালায় তারপর এরকম ঠিক মেরে থাকবে। আর আমার মতো মানুষজন হচ্ছে আমরা হচ্ছে ক্রিমিনাল না, মানে মনের মধ্যে কোনো ক্রিমিনালি রাখি না, মনের মধ্যে কোনো প্যাচ রাখি না। যেটা হবে বা যেটা হয়েছে স্ট্রেট কাট। সত্যি কথা বলে যদি আমার ফাঁসি হয় আমি একদম সত্যি কথা বলে দিতে পারি। তো সত্যি কথা বলতে আমি ভয় পাই না। আচ্ছা, তাকে যখন আমি 1 ঘন্টার জন্য 40,000 50,000 টাকা দিয়ে লাইভ করাবো, সেই লাইভে তো আমার একটা সেই পরিমাণ প্রোডাক্ট বিক্রি করা লাগবে। আমি কিন্তু সেই প্রোডাক্টটাও কিনে কি স্টকে রাখছি, তার মানে আমার ওখানেও টাকা আটকাইছে। তো দেখলাম 2-3 দিন চলে গেছে, সে আমার ফোন ধরে না, পাত্তা দেয় না, মানে অনেক দেমাক দেখায়। তো এইসব অপমানের পরে আমি নিজেকে নিজের মানে খুব ইয়া লাগলো যে ভাই ওরা এত কিছু, ওদেরকে এত মানুষ দেখে, ওরা এত কিছু পারে, আমি কেন পারি না? তো আমি একটা সময় নিজে লাইভ করা স্টার্ট করলাম। এন্ড আলহামদুলিল্লাহ আমি যখন থেকে নিজে লাইভ করা স্টার্ট করলাম, নিজে যখন নিজের প্রোডাক্টকে প্রমোশন করা স্টার্ট করলাম, তখন থেকে আর আমাকে কোনোদিন পিছনে ফিরে তাকাইতে হয় না। ও এর মধ্যে যিনি যাকে নিয়ে কথা হচ্ছে, যার সাথে আর কি সমস্যা চলছে, তিনিও হচ্ছে যে আমাদের লাইভ করেছে, তখন তিনি প্রেগনেন্ট ছিলেন। এন্ড প্রেগনেন্ট অবস্থায় উনি বিভিন্ন অড কাপড় চোপড় পরতেন দেখে মানুষ ওনাকে অনেক গালিগালাজ করতো, অনেক রকমের কথা বলতো। তো উনি আমাদের শোরুমে যে লাইভটা করেছিলেন সেটা আমাদের শাড়ি পরে লাইভ করেছিলেন, সেম শাড়িটা আমিও পরেছিলাম। এবং আমি যখন মানুষ ওনাকে লাইভে বুলিং করতো আমি ওনাকে অনেক সাপোর্ট দিয়েছিলাম। ওনার সাথে আমার শেষ, এরপরে ওনাকে আমার দেখা সাক্ষাৎ ওরকম হয়নি। পরে যেটা হয়েছে যে চ্যানেল আইতে যে টক শোটা গত বছর, যেটা মেইন পয়েন্ট আমি আপনাকে বলি, তো চ্যানেল আই থেকে আমাকে যেহেতু উদ্যোক্তাদের প্রতিনিধি হিসাবে আমাকে ডাকা হয়েছে এবং ওনাকে হচ্ছে লাইভ প্রেজেন্টার বা ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটারদের প্রতিনিধি হিসেবে ওনাকে ডাকা হয়েছে। আপনারা নিশ্চয়ই টক শোটা সবাই ভালো করে দেখেছেন। আমি একটা জায়গায় আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি নাই ওই টক শো, কিন্তু উনি যেটা করেছে প্রত্যেকটা কথাকে উনি ওনার নিজের গায়ের উপর নিয়ে নিয়েছে। অন্য লাইভ প্রেজেন্টারদেরকে উনি বারবার করে দোষ দিচ্ছিলেন। ওনার আসলে টক শো যদি উনি না বুঝে ওনার টক শোতে যাওয়া উচিত ছিল। এই যে আমি এই কথাটাই আমি টক শোতে বলেছিলাম, বিভিন্ন কিছু যে আপনারা প্রমোট করেন, আপনি কি জেনে প্রমোট করেন? আপনারা যে রং ফসাকারী বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করেন, আপনারা কি জেনে প্রমোট করেন? না জেনেই প্রমোট করে। তারা পয়সা পেলে, টাকা দিলে সবকিছুই তারা প্রমোট করে। ইনি ওই টক শোতে প্রত্যেকটা কথা ব্যক্তিগতভাবে নিল এবং যেটা হলো টক শো শেষ হওয়ার সাথে সাথে উনি কান্নাকাটি জুড়াই দিল এবং সাথে সাথে ওখান থেকে বের হয়ে গেল। গাড়িতে বসে অনেকক্ষণ কান্নাকাটি করলো। চ্যানেলের যারা ছিল তারা বের হয়ে গেল ওনার কান্না থামানোর জন্য। এই কাহিনী। তারপর টক শোটা যখন প্রকাশ করা হলো, ওখানে টক শোর কিছু অংশ কেটে প্রকাশ করা হলো।
তখন আমি বললাম যে আপনারা আমাকে সম্মানের সাহিত্য টক শোতে ডেকে নিয়ে গেছেন, তো আপনি টক শোটা এরকম কেটে 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 দিলেন কেন? যখন আমি এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলাম, যখন আপনারাও সবাই আওয়াজ তুললেন যে পুরো আনকাট ভিডিওটা দেখতে চাই, তখন চ্যানেল আই কর্তৃপক্ষ পুরো ভিডিওটা দিল। এর মধ্যে ওনার হাজবেন্ড যেটা করলো, একটা পুরুষ মানুষের মানে কতটা নোংরা ভাষা আমার হাজবেন্ডকে মানে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসটা ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট। মানে কথাটার অর্থ ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্স করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট। তো একটা মানুষ এইরকম নোংরা পোস্ট একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে, হ্যাঁ আমার হাজবেন্ড হোক, সে একজন সম্মানী ব্যক্তি, তার সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে আপনি কোন সাহসে, কোন লজ্জায়, কোন স্পর্ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি। আমার হাজবেন্ড সেক্স করতে পারে কি পারে না সেটাকে আমাকে ক্যামেরায় এসে দেখাইতে হবে? মানে এই যে নোংরামিটা বা নোংরা কথাটা কে শুরু করছে? আপনার হাজবেন্ডকে যদি কেউ বলে যে তোমার হাজবেন্ড তো তোমাকে সেক্সুয়ালি খুশি করতে পারে না, তবলা বাজাইতে পারে না, তাও ওয়ার্ডটা কি, তবলা ঠিক মতো বাজাইতে পারে না, শিলাকি, আমি নাকি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরি, আমার শিলাকি জাওয়ানি আমার জামাই পূরণ করতে পারে না, আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে। এইরকম নোংরা ভাষা শোনার পরে কয়টা মেয়ে নিজের হাজবেন্ড সম্পর্কে, আবার এইরকম একটা ভালো মানুষ হাজবেন্ড যদি আবার এরকম ভালো হয়, এইরকম আমার হাজবেন্ডের মতো এইরকম একজন মানুষকে নিয়ে কেউ যখন এরকম নোংরা মন্তব্য করবে, নোংরা স্ট্যাটাস দিবে ফেসবুকে, তখন কয়টা মেয়ে সহ্য করবেন? একটু নিজের গায়ের উপর নিয়ে চিন্তা করেন তো। গ্রামের মেয়েদের ভাষা, গরিব, খ্যাত, গ্রামের মেয়ে অনেক কিছু বলছে, আর গালি জানে না, এত সুশীল সাজেন কেন? নিজের জামাইরে যদি, আপনার জামাইরে যদি কেউ বলে যে সেক্স করতে পারে না, তোমার স্যাটিসফাইড করতে পারে না, তখন গালি মুখ দিয়ে আসবে না? গালি কি আসবে নাকি আসবে না? আমারে তো খুব অশিক্ষিত মহিলা, শুনেন আমি বাংলায় অনার্স পাস করা, হ্যাঁ আমার হাজবেন্ডের সেক্সুয়াল মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে, নোংরা কথা বলবে, তখন আমার তাকে কি করা উচিত? কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোন উত্তর দেয়। তিনি হয়েছে তার পোস্টটা ডিলিট করে দিলেন, পোস্ট ডিলিট করছে, কিন্তু তিনি কিন্তু অফিসিয়ালি কোনো সরি বলেন না। আমার হাজবেন্ড আজকে বেঁচে নাই, আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালি নেই, আমি কোনো জিনিস পোষণ করি না, আমার মনের মধ্যে কোনো কিছু রাগ উঠলে আমি ঠাস ঠাস করে যেমন বলে দেই। এবার যেটা হয়েছে, আমার হাজবেন্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে। আল্লাহ বিচার করছে মানে কি? আমার হাজবেন্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে? তুমি আমার সাথে টক শোতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে আর এটা আল্লাহ বিচার করছে? এটা কোনো মানুষের কথা হইতে পারে? আমরা তো শত্রুর এরকম চাই না, আপনার জন্য চাই না যে আল্লাহ আপনার হাজবেন্ডকে তাড়াতাড়ি নিয়ে নিক বা আল্লাহ আপনাকে বিধবা করে দিক, এটা চাই না। আল্লাহ আপনার হাজবেন্ড কায়ও দেখ, আপনাদের কায়ও দেখ, আল্লাহ আপনাদের ভালো করে। কিভাবে বলতে পারলেন যে আল্লাহ বিচার করছে আমার হাজবেন্ডের মতো এরকম একজন ভদ্র সুশীল মানুষকে নিয়ে? আজকে যদি আমার হাজবেন্ডের জায়গায় অন্য যদি একটা বেটা হইতো, আপনার জামাইয়ের মতো যদি আমার জামাই হইতো, তাহলে কোন ধরনের উত্তর দিত আপনি একটু ভেবে দেখেন তো। তারপর আমার লোকটা মারা গেছে, আপনারা একটা সরি পর্যন্ত বলেন। আল্লাহ সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহ যে কার বিচার কখন করবে ইউ ডোন্ট নো। এইবারের ঘটনাটা কেন শুরু হলো? রোজা আফরোজা আপু যার সাথে আপনার কাহিনী শুরু হয়েছে, শি ইজ ভেরি ক্লোজ টু মি, মানে আমার একদম ফ্যামিলি ফ্রেন্ড। উনি আমার মাকে মারা গেছে, তো উনি একটা হেলিকপ্টার নিয়ে গেছে, সেই হেলিকপ্টার নিয়ে আপনারা কি কাহিনী বাজাইছেন, মানে যেটা রোজা আফরোজা আপুর ভাষ্য ছিল যে উনি হেলিকপ্টারটা নিয়ে গেছে 3 ঘন্টার জন্য রেন্ট করে, কিন্তু উনি সেখানে শুট করতে পারেন নাই। কারণ হচ্ছে উনি শুট করার আগে আপনারা ওখানে ঝাঁপায় পড়ে ওই হেলিকপ্টারে আপনারা শুট করে ফেলছেন আগে, তারপরে ডে লাইট চলে গেছে, উনি শুট করতে পারেন না। উনি এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে ওনার কমপ্লেন, যেটা সংবাদ সম্মেলনে আপনি শুনছেন। তো উনি আমাকে রিকোয়েস্ট করলো যে তনি তুমি আমার সাথে প্রেস কনফারেন্সে থাকো। কিছু কিছু মানুষ থাকবে আপনার জীবনে, আপনার পরিবারের বা আপনার এমন কোনো বন্ধু থাকবে, এমন কোনো কাছের মানুষ থাকবে যে সে যখন আপনাকে কোনো কিছু বলবে ইউ ক্যান নট সে নো। ওনার বাংলা পড়তে সমস্যা, উনি বাংলা পড়তে পারে না, তো সেই বাংলাটা আমি পড়ে দিচ্ছি। জাস্ট রোজাপুর মতামতটা আমি জাস্ট পড়ে দিচ্ছি, আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত ওনার সম্পর্কে দিই নাই। ঝামেলাটা হচ্ছে রোজা আপুর সাথে তার ঝামেলা। আপনার মতো কিছু হিংসুটে মানুষজন কি চান জানেন? যে আমার হাজবেন্ড মারা গেছে, এখন আমিও মারা যাই, আমার বাচ্চাগুলা এতিমের মতো বড় হোক, ফকিরের বাচ্চার মতো বড় হোক, এটা চাচ্ছেন না। আপনার কি চান? আমার কোম্পানিটা বন্ধ হয়ে যাক, আমিও কান্নাকাটি করে লাইভে এসে ও ডিয়ার আই এম সরি টু সে আপনি সমাজের কি উপকারে আসতেছেন? আপনি একটু খবর নিয়ে দেখেন আমি সমাজের কি কি উপকারে আসতেছি। মানে আমি জাস্ট সবাইকে বললাম আর কি যে এটা আমার রেস্টুরেন্ট, আপনারা আসেন এখানে। এইটা না ঠিক আপার হচ্ছে যে সহ্য হলো না, মানে আমি রেস্টুরেন্ট দিয়ে ফেললাম। আচ্ছা আপনার কি মাথায় এতটুকু ঘিলো নাই যে আমার যদি এতগুলা শোরুম থাকতে পারে, আমি চাইলে বছরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট দিতে পারি? এটা তো কোনো বিষয় না। এই একটা রেস্টুরেন্ট আমার শেয়ার, মানে এই একটা না, মানে আরো রেস্টুরেন্ট আমার শেয়ার আছে, এটা আমার কাছে কোনো বিষয় না। বাট আমার রেস্টুরেন্ট চালানোর এক্সপিরিয়েন্স নাই, আমি রেস্টুরেন্ট বিজনেসের আমার এক্সপিরিয়েন্স নাই, দ্যাটস ওয়াই আমি পার্টনারশিপে রেস্টুরেন্ট বিজনেস করি। তো তিনি কি করলেন, আমাকে নিয়ে একটা পোস্ট দিলেন যে একজন নারী উদ্যোক্তা, সে হচ্ছে ফেক রেস্টুরেন্টের ফেক মালিক।
মালিক, আমি রেস্টুরেন্টের মালিক কি মালিক না তোমার কি ভাই? আপনার জামাই মনে হয় মানুষের সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে কোয়েশ্চেন করে, তাই না আপা? ভদ্র মানুষটা কি কে সেক্স করতে পারলো কে সেক্স করতে পারলো না সারাদিন ওই সেক্সের মধ্যে ডুবে থাকে না আপা? মানে কয় ব্যাটারে নিয়ে ঘুমান রাতের বেলা। উনি কি করে জানেন, মানে ওনার কাজগুলো হচ্ছে একটা মানুষকে সে খুঁচা দিয়া তারপরে চুপ করে বসে থাকবো। যখন আমি রেগে গেলাম, যখন ওনাকে আমি আমার ভাষায় উত্তরটা দিলাম, তখন উনি আবার লাইভে এসে বলে উনি নাকি আমার রেস্টুরেন্টে ফোন দিছিল, তো সেখানে নাকি বলছে আমি নাকি রেস্টুরেন্টের মালিক না। এই কিরে ভাই, লজ্জা লাগে না? মানে আমার রেস্টুরেন্টে ফোন দেওয়ার কি আছে? আমার রেস্টুরেন্টের মালিক হইলাম কি না হইলাম তোমার কি ভাই? দুইজন মেকআপ আর্টিস্ট তো আপু কন্টিনিউয়াসলি আপনার নিয়ে পোস্ট দিতেছে, তাদেরকে আপনি কাঁদতেছেন, ভয় দেখাচ্ছেন, আপনি তাদের পেজ উড়াই দিবেন, তাদের নামে মামলা হামলা গুম করে দিবেন। একটা মেয়ে তো, এই যে একটা মেয়ে লাইভ আমি শেয়ার করছি, ও তো কান্নাকাটি করে করে শেষ। তো আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি কয়জনকে থ্রেট দিয়ে আটকাবেন, কয়জন উদ্যোক্তাকে আটকাবেন? আপনি কলিগদেরকে, অন্যান্য লাইভ প্রেজেন্টারদেরকে আপনি বলেন মেয়াদ উত্তীর্ণ, আপনার মেয়াদ চলে গেছে। ওই দিন একটা প্রোগ্রামে যে এসে অন্যান্য লাইভ প্রেজেন্টারদের সাথে আপনার কন্টিনিউয়াসলি লেগে থাকে, এমন কেউ নাই যার সাথে আপনি লেগে থাকেন না। যেই আমি বিদেশে আসলাম তখন উনি মনে করলেন যে আমি মনে হয় ভয় পেয়ে গেছি। তিনি কি করলেন, তিনার জামাই, তিনার একজন মহাপণ্ডিত জামাই আছে। আমি আরেকটা কথা বলে রাখি, এই মেয়েটার কেরিয়ার যে নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী তার জামাই। এই জামাইয়ের পাকনামির জন্য এই মেয়েটার আজকে এই অবস্থা। তার জামাইকে নিয়ে সে আবার একটা প্রেস কনফারেন্স করলো। এখন সে বলতেছে আমি তাকে চাকর বলছি। আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আমি আপনাকে চাকর বলছি, গালিগালাজ করছি? আমি তো আর কাউকে কোনোদিন চাকর বলি নাই, আর কাউকে কোনোদিন গালিগালাজ করিনি। আপনি আমাকে রাগাইতে আপনি আমাকে চেতাইতে কোন পর্যায়ে নিয়ে গেছেন? চাকর কথাটা আপনি যদি ওই অর্থে চিন্তা করেন, আপনি তো ভুলে গেছেন আপনি 2 বছর আগেও আমার এখানে টাকার বিনিময়ে এসে লাইভ করছেন তো? এটা তো মিথ্যা কথা না? অন্য ইনফ্লুয়েন্সারদেরকে টানেন কেন যে সবাইকে তিনি চাকর বলছে? নো, সবাইকে কেন চাকর বলবো? আপনার কৃতকর্মের জন্য আপনি আমার মুখ থেকে আজকে এই কথাগুলো শুনছেন। অন্য ইনফ্লুয়েন্সাররা দেখেন, আমরা কেউই মুমিন না একবারে, মানে দুধে দোয়া তুলসী পাতা না। আমরা প্রত্যেককে মানুষ, আমরা ভুল করি। আমরা যদি নিজের ভুলটা বুঝতে পারি আমরা সরি বলি। আপনি এই কাজগুলো করে আমার পুরনো ঘাতে আঘাত মারছেন। পুরনো ঘাটা কি জানেন? আমার জামাই। দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকিন্নি যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে। আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না, নোংরা কথাগুলো বলছিলেন না, আগের বার আমি কিচ্ছু বলিনি। যেখানে যে আমার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই, মানে সে আমার পরম আপনজন। যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না। আর এমন একটা ভালো মানুষ, তাকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না। আমি এইটা অন্তত বলতে পারি, আমার জামাইকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না। হাউমাউ করে বুঝাইতে পারে না। সবাই তো ভাই আয়সা সারাক্ষণ কান্নাকাটি করতে পারে না। আমি তো পারি না। আমি যখনই একা থাকি, মানে আমার জাস্ট কলিজাটা বের হয়ে যায়। আমার কাছে মনে হয় আমি তো সারা জীবনের জন্য হারাই ফেললাম। আমি বাসায় যে আমি কার সাথে কথা বলবো, আমি কাকে নির্ভয়ে আমার মনের সব কথা বলবো? আমি ভুল বলি, ঠিক বলি, যাই বলি, যে কিনা সবকিছুর পরে আমার মাথায় হাত রাখবে, এই মানুষটাকে আমি হারাই ফেলছি। জানেন, আপনি আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন। আপনাকে যে আমি গালিগুলা দিচ্ছি এমনি দিইনি, শুধুমাত্র আপনাকে বলছি কারণ আপনি এগুলা ডিজার্ভ করেন। আপনি আমার মুখ দিয়ে এগুলা বলাইছেন ইচ্ছা করে। প্রেস কনফারেন্সে যা বলতেছেন যে আমাকে দেখে বাচ্চারা কি শিখবে, আপনার হাজবেন্ডের স্ট্যাটাস দেখে, আপনার কথাবার্তা দেখে বাচ্চারা কি শিখবে? আমাকে নিয়ে সে আর অনেক কিছু লিখে সে একটা পোস্ট লিখছে যে আমার বিরুদ্ধে যেন পুলিশ প্লাজা ব্যবস্থা নেয়। মানে পুলিশ প্লাজা এখানে কি করবে? পুলিশ প্লাজাতে তো আমার 2টা শোরুম, আমার যে আরো অন্যান্য জায়গায় অনেক শোরুম আছে। আপনি আমার সাথে পারলেন না, আপনি পুলিশ প্লাজাকে টাইনা নিয়ে আসলেন। তখন আমি কি বুঝলাম যে আপনি থামার লোক না। এই মানুষকে থ্রেট দেওয়া, ভয় দেখানো, এগুলা করে আসলে বেশি দিন মার্কেটে টিকতে পারবেন না। মার্কেটে টিকতে হলে মানুষকে ভালোবেসেই টিকতে হবে, মানুষের ভালোবাসা নিয়ে টিকতে হবে। দে আর জেলাস, কারণ তার ব্যবসা যদি থাকে 20, আমার ব্যবসা হয়েছে 100। তার জীবনে সে যে সফলতাটা পায় নাই, সেটা হয়তো আমি কোথাও হয়তো তার থেকে বেশি সফল হয়ে গেছি। তারা যে বলে যে অশালীন ভাষা, গালিগালাজ, তারা গালিগালাজ জানে না। তার জামাইয়ের সেক্সুয়াল সক্ষমতা নিয়ে যদি কোয়েশ্চেন করা হয়তো, সে গালি দিত না, সে তো একদম ছিঁড়া চাবায় খায়া ফেলাইতো। তাদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, বুঝছেন? সবাই উপরে সুশীল সাজতে চায়। আমি যেটা মনের মধ্যে থাকে আমি সেটা মুখ দিয়ে বলে দিই। আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালি নেই। আমি পরবর্তীতে আরেকজনের যে কি ক্রিমিনালি করবো, পরবর্তীতে ঠান্ডা মাথায় খুন করবো, একজনের আমি পাশ দিবো, একজনের আমি ক্ষতি করবো, ওই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় নাই। যেটা বলার আমি বলে দিব। কি বডি শেমিংটা করে ফেলছে আমি? আপনারা যখন সারাক্ষণ প্লাস্টিক সার্জারি বলেন, তখন বডি শেমিং হয় না? কয়দিন পরে মানুষের কাছে ঠিকই বাইরে হয়ে যায়। সত্যটা না সবার সামনে ঠিকই বাইরে হয়ে যায়। আপনি যতই বন্ডামি করেন, নিজেরা যতই চালাক মনে করেন, একদম শিয়াল পণ্ডিত চালাক মনে করেন শিয়ালের মতো, কয়দিন পরে ঠিকই আপনার মানে বন্ডামি বাইরে হয়ে যাবে। এতক্ষণ ঝামেলার কথা শুনলেন, এবার একটু শুনে আসেন কিভাবে তারা মীমাংসায় যেতে চায়। চাকর টাকর অনেক কিছু বলে ফেলছে রাগে, মানে আমার যাই হোক। তারপর আপনি
কষ্ট পেয়ে থাকলেন, আপনি কষ্ট পেয়েছেন নিশ্চয়ই, সেটার জন্য আমি দুঃখিত। আমি চাইলে এখন আবার প্রেস কনফারেন্স ডাকতে পারি, সব ন্যাশনাল চ্যানেল ডাকতে পারি, ওনার কি কি সমস্যা, উনি অন্যান্য উদ্যোক্তাদের সাথে কি কি করছে, এরকম অনেক অনেক উদ্যোক্তা, শত শত উদ্যোক্তা কমপ্লেন নিয়ে রেডি আছে, ওনার বিরুদ্ধে যে যে এলিগেশন আছে সেগুলা নিয়ে আমি চাইলে দাঁড়াইতে পারি। অনেক কিছু করা যায়, আমার দরকারই নেই। হয়তো কেউ কম ভুল করে, কেউ বেশি ভুল করে, যেটা করেই আসছে উনি এই জায়গাটায় কষ্ট করেই আসছে। কারো রিজিক মাইরা দেওয়া, কারো রিজিক নিয়ে টান দেওয়া, এটা আমার কাজ না, এটা আমার পারিবারিক শিক্ষা না। সো আমি এটাই বলবো যে আপনি কাজ করেন, মানুষের সাথে একটু সুসম্পর্ক করে, মানুষের সাথে ভদ্র ব্যবহার করে, ছোট উদ্যোক্তাদেরকে থ্রেট না দিয়ে, ছোট উদ্যোক্তা যেই টাকা দেয় বড় উদ্যোক্তা সেম টাকায় দেয়, তাহলে বড় উদ্যোক্তাকে আলাদা চোখে করে দেখা আর ছোট উদ্যোক্তাকে আলাদা করে চোখে দেখা, এগুলা বাদ দিয়ে প্রফেশনাল হয়ে কাজ করেন। সবার ব্যবহারটা সবার সাথে ঠিক রেখে কাজ করেন, দেখবেন যে জীবনে অনেক সুন্দর লাগবে। কালকে যদি মানুষজন আমার ভালো না বাসে, তাহলে আমি আবার একটা বিগ জিরো হয়ে যাবো। সেই মানুষের ভালোবাসাটাকে ধরে রাখতে হবে। এন্ড আমি সরি, আমি আপনাকে টাকর অনেক কিছু বলে ফেলছি রাগে, মানে আমার যাই হোক। তারপর আপনি কষ্ট পেয়ে থাকলেন, আপনি কষ্ট পেয়েছেন নিশ্চয়ই, সেটার জন্য আমি দুঃখিত। এবং আমি আপনাকে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না, এই জিনিসটা এখানেই শেষ হোক। আপনিও আমাকে নিয়ে দয়া করে প্লিজ আমাকে খোঁচায়েন না, কেঁচো খুঁড়তে মানে লেবু চিপতে চিপতে বেশি তিতা হয়ে যায়, আর কেঁচো খুঁড়লে অনেক সাপ বের হয়ে যায়, যেটা আপনি ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে কতগুলো এলিগেশন, কত মানুষ আপনাকে নিয়ে পোস্ট দিতেছে, কত উদ্যোক্তা আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। বেশি লেবু চিপা এটা রাত্রিটা বানায় না, আরো উদ্যোক্তাকে আপনার এগেনস্টে দাঁড় করেন না, এখানে শেষ করেন, প্লিজ শেষ করেন। আমি সরি ভাই, আমি সরি। যাই হোক, এগুলো আজকে থেকে এখানেই ক্ষান্ত, আমার সাইড থেকে তো একদম ক্ষান্ত। বাট এমন কিছু করেন না যে আমার ধৈর্যের বাদ ভেঙে যায়। আপনারা পাইলে 5টা চটকনা দেন, দাঁত সব কটা ফালা দিতাম। আমি ভয় পাওয়ার মেয়ে না, ভয় আমাকে ভয় পায়। তার বিরুদ্ধে মামলা করার জন্য কতজন উদ্যোক্তা রেডি আছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? উদ্যোক্তাদের পেজ ঘুরে ঘুরে দেখেন। ব্লগার কবিরের যে মারা যাওয়া, ওটার জন্য মামলা করার জন্য রেডি আছে। ইউ আন্ডারস্ট্যান্ড আপা? হত্যা মামলা আর এইদিকে প্রতারণার মামলা। শুনেন, আমি যে এই সত্যি কথাগুলো বলি তো, এই জন্য আবার কিছু সুশীলের আবার ভালো লাগে না, কিন্তু আমি আপনাদের মতো লেবাসদারি সুশীল হইতে পারি না। যারা আপনার বিরুদ্ধে ক্ষেপ আছে তাদের সাথে মিটমাট করে নেন, ভয় দেখায় না। মানুষটা ভয় দেখালে পাওয়ার খালি শুধু আপনার একার না, সবারই কম বেশি পাওয়ার আছে। মানুষটা ভয় না দেখিয়ে ভালোবেসে সমাধান করেন। যারা আপনার বিরুদ্ধে দাঁড়াইছে তাদেরকেও কাজ করে খাইতে হবে, তাদেরকে খুশি করেন, তাদের সাথে মিটমাট করেন, তাদেরকে সরি বলেন। থ্রেট দিয়ে কখনো সমাধান হয় না। ডাইকা বুকের মধ্যে জড়ায় ধরেন, দেখবেন তো সব শেষ হয়ে গেছে। দুটা হাসি দিয়ে কথা বলেন, শেষ। যাক, এই সকল কথাগুলো শুনে আমাদের কাছে অনেকটা ভালো লাগছে যে সর্বশেষ তারা কিন্তু মিলে গেছে। এখন যার বিজনেস তার মতো করে চালিয়ে নেক। সামনে ঈদ চলে আসছে, সবাই পবিত্র মাসে যেন পবিত্র কাজ করতে পারে, সবাই যেন ভালো থাকতে পারে, এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করি। এই বারিশা হক আপু কিন্তু অনেক কষ্ট করে তারপর তার জায়গাটা ধরে রেখেছেন। এখানে অনেক কম্পিটিটর রয়েছে, তাদেরকে পিছনে ফেলে তিনি কিন্তু 1 নম্বরে রয়েছে। অন্যদিকে তনি আপু তার জায়গা থেকে তিনি অনেকটা এগিয়ে আছেন। তো তাদেরকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করতে পারেন, তবে দিন শেষে এটা আপনাদের মানতেই হবে, তারা জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কঠিন পরিশ্রম করে আজকে তারা সফলতার সিঁড়ি বেয়ে উঠেছে। তবে মাঝে মাঝে নিজের ড্রেসগুলোর প্রতি একটু খেয়াল রাখলে হয়তোবা সমালোচনাও আর ক্রিয়েট হবে। এখন আপনারা অনেক ধরনের ইস্যু দেখাইতে পারেন যে ভাই কোম্পানি বলছে আমাকে এই ড্রেসটা পরেই স্পন্সর করতে। কোম্পানি তো মিয়া খলিফাকেও বলে তুমি এইভাবে ভিডিওটা বানাও, তখন সে ওইভাবে ভিডিওটা বানায়। সো কোম্পানির কথা শুনতে গিয়ে নিজের ব্যক্তিত্ব যেন না হারায় ফেলে, সেদিকে একটু ফোকাস রাখবেন। বারিশা হকের হাজবেন্ড আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে, তিনি হচ্ছে দুঃখ প্রকাশ করে একটা স্ট্যাটাস দিছে। আলবি ভাই, আপনি যেহেতু স্ট্যাটাস দিছেন, আমিও আপনার এটা মানে অ্যাকসেপ্ট করলাম এবং আমিও দুঃখ প্রকাশ করছি। ফিউচারে আপনাদের সাথে আমার ভাই কোনো কিছু, আল্লাহ যেন আর কোনো কিছু না হোক, এটাই আপনাদের জন্য শুভকামনা। আপনারাও ভালো থাকেন, আমিও আমার জন্য দোয়া করেন, আমিও ভালো থাকি, আমার ছেলে মেয়েকে মানুষ করি। আসলে তনি আপু কিন্তু একজন বৃদ্ধ লোককে বিয়ে করছে, সেই লোকটা ব্যক্তিগতভাবে এতই ভালো তার কাছে যে মাঝে মাঝে তিনি তাকে ফেরেশতাও বলে ফেলছেন। এই কারণে আমার নবী বলেছিলেন, যদি পৃথিবীতে আল্লাহ তাআলার পরে কাউকে সেজদা দিতে বলতাম তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা দিন। সেরকম একজন স্বামীকে নিয়ে যদি বারবার বলা হয় সেক্সুয়াল অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন, তাহলে কিন্তু যে জিনিসটি শুনতে খারাপ লাগে। বাই দা ওয়ে, আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। ওই যে বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।